রাখার পরে নিজেকে জিজ্ঞেস করবি কার্বনগুলোর ভ্যালেন্সি প্রত্যেকটাতে ফুলফিলড হয়েছে কিনা। হয়েছে, এঁকেছিস নিজের মন মতন? চল এবার এঁকেছি, এবার একটু মেলা। এটা হচ্ছে আমার সেকেন্ড স্ট্রাকচার ছিল। থার্ড স্ট্রাকচার আমি ভাবলাম যেরকম আমার থার্ড স্ট্রাকচার হতে পারে CH3 CH2, তুই ভাবছি এরকম একটা প্যাটার্ন ফলো করে আঁকবো। সেসব প্যাটার্ন আমি তোকে এখন বলবো না, এগুলো তুই ক্লাস 10-এ তো সিলেবাসের মধ্যে ছিল, হয়তো তুই শিখেছি হয়তো তুই শিখিসনি। অর্গ্যানিকের সময় আমি তোকে বলবো, ঠিক আছে? এখন আমি তোকে ওই প্যাটার্ন বলবো না। তো তোর মনে হতে পারে এই স্ট্রাকচার নতুন না পুরোনো স্ট্রাকচার, এটা আমি একটা স্ট্রাকচার আঁকতে পারি। তুই ভাবতে পারিস এটা আগেরটা আবার CSC এখানে লাগিয়েছিলাম, এখানে তো লাগালাম, তাহলে এটা হয়তো নতুন স্ট্রাকচার হলো। এটা কি নতুন স্ট্রাকচার না সেম স্ট্রাকচার? এটা ঠিক আগেরটার সাথে সেম। কেন এটা আগেরটার সাথে সেম? তুই এটাকে ধরে ঘুরিয়ে দিলে তুই এই মলিকুলটা পেয়ে যাবি। তুই এটাকে ধরে ঘুরিয়ে দিলে পেয়ে যাবে হচ্ছে এই মলিকুলটা। বুঝতে পেরেছিস? এটাকে ধরে আমি জাস্ট এরকম ধরে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিলে আমি এক্স্যাক্টলি এই মলিকুলটা পেয়ে যাবো। তাহলে এটা আমার কোনো নতুন স্ট্রাকচার না, এটা হচ্ছে আগেটার মতন সেম স্ট্রাকচার। তুই ভাবতে পারিস যে আমি কি এই স্ট্রাকচার যদি আঁকি তাহলে কি নতুন পাচ্ছি না আলাদা পাচ্ছি? তোরিস এটাকে আগেটার সাথে সেম না আলাদা? এটা আগেটার সাথে ফার্স্টটার সাথে এক্স্যাক্টলি সেম। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই কার্বন দেখ এখানে পরপর 5টা কার্বন জাস্ট সিম্পল লিনিয়ারভাবে লেগে আছে। এটাও লিনিয়ার ফ্যাশনেই লেগে আছে, এটাও লিনিয়ার মলিকুল। এখানে আমার জাস্ট পরপর কার্বন এক্স্যাক্টলি লেগে আছে, এখানে পরপর কার্বন জাস্ট এক্স্যাক্টলি লেগে আছে। এর মধ্যে কোনো ব্রাঞ্চিং নেই। ব্রাঞ্চিং মানে কি? কোনো কার্বনের সাথে 2-এর বেশি কার্বন দেখ আমার এখানে লেগে নেই, তাই বুঝতেই পারছি। এই কার্বনের সাথে দুখানা কার্বন, এখানেও দেখ এই কার্বনের সাথে দুখানা কার্বন, এই কার্বনের সাথে দুদিকে দুখানা কার্বন, এই কার্বনের সাথে দুদিকে দুখানা কার্বন। কানেক্টিভিটি এক্স্যাক্টলি সেম। CH3 CH2 দেখতে পাচ্ছি, তারপরে CH2, তারপরে CH2, তারপরে CH2, তারপরে CH2, তারপরে CH3, এক্স্যাক্টলি সেম কানেক্টিভিটি। তাহলে মানে এটা আর ওটা সেম ছিল। তুই যদি ভাবিস এই মলিকুল এটা আর ওটা কি আলাদা না, ভাই এক্স্যাক্টলি সেম মলিকুল। তার মানে একই কানেক্টিভিটি, আমি জাস্ট মলিকুলটাকে ঘুরিয়ে আঁকছি, অসুবিধার কিচ্ছু নেই। একই মলিকুল আমি আঁকছি, ঠিক আছে? সিঙ্গেল বন্ডের থ্রুতে আমার রোটেশন পসিবল। তাহলে ভাই এটা মলিকুল এমন কিছু নতুন মলিকুল পেন, এটা সেম মলিকুল আমি আঁকছি। সেম মলিকুলে 10 বার একে আমার কী লাভ হবে? এক মলিকুলকে 10 বার আঁকার জন্য তোকে 10 নাম্বার দেবে না, ঠিক আছে? তাহলে এটা আমার সেম মলিকুল। তোর মনে হতে পারে আমি যদি এটাকে এইভাবে আঁকি, CH3 এরকম দিলাম, তারপরে CH2 দিলাম, তারপরে আমি আবার CH2 দিলাম, তারপরে আমার CH2 দিলাম, আবার CH2 দিলাম। আর দেখে তো মনে হচ্ছে অন্য, আরে ভাই দেখে মনে হচ্ছে অন্য, এক্স্যাক্টলি সেম মলিকুল। CH3 CH3 CH2 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 CH3 CH3, কানেক্টিভিটি সেম মানে মলিকুল সেম, কানেক্টিভিটি সেম মানে হচ্ছে মলিকুল সেম। তাহলে এটা আমার সেম মলিকুল। তাহলে এইভাবে তুই 10-12টা স্ট্রাকচার তোর খাতায় যতগুলো আঁকিস না কেন, তুই দেখবি আঁকার পরে 3টে বাদ দিয়ে কোনো স্ট্রাকচারই সব রিপিট স্ট্রাকচার হবে। 3টে বাদ দিয়ে কোনো স্ট্রাকচারই রিপিট হবে। 3টের মধ্যে সেকেন্ড স্ট্রাকচার এটা হয়ে গেছে, ফার্স্ট স্ট্রাকচারটা হয়ে গেছে। এখন হচ্ছে থার্ড স্ট্রাকচারটা কি? থার্ড স্ট্রাকচারটা আমি এরকম ভাবতেই পারি, মাঝের কার্বনের সাথে 5খানা কার্বন লেগে আছে, হতেই পারে। এটা হচ্ছে আমার একটা স্ট্রাকচার। এরকম কানেক্টিভিটি আমি এখনো অবধি কোথাও পাইনি দুখানার মধ্যে, যেখানে 1খানা কার্বনে 4খানা কার্বন লেগে আছে। আমি এরকম কানেক্টিভিটি কোথাও পাইনি স্ট্রাকচারগুলোর মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের পরের স্ট্রাকচার হয়ে গেল। হাইড্রোজেন লাগিয়ে দিলাম, যেরকম লাগানোর কার্বনগুলোতে হাইড্রোজেন। তাহলে এই 3টে স্ট্রাকচার বাদ দেওয়ার কোনো স্ট্রাকচার তুই পাবি না। তুই যা ইচ্ছা তুই করতে পারিস খাতার মধ্যে, ঠিক আছে? তোর খাতায় 20-25টা স্ট্রাকচার হতে পারে, তুই দেখবি ওই একই স্ট্রাকচার রিপিট হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে? তার মানে পেলাম হচ্ছে এই 3খানা স্ট্রাকচার। ক্লিয়ার, বোঝা গেছে? এই 3খানা স্ট্রাকচার আমি পেয়েছি। এবার এই 3খানা স্ট্রাকচারের প্রথম স্ট্রাকচারটার ফর্মুলা কী হবে বল?
প্রথম স্ট্রাকচারের ফর্মুলা কি? এটা আমি স্ট্রাকচার এঁকেছি, ফর্মুলা ধর তোকে জিজ্ঞেস করলাম, আমি ধর তোকে ওয়াটারের স্ট্রাকচার জিজ্ঞেস করি যদি, তুই একটা অ্যান্সার আমাকে দিবি, আর আমি তোকে ওয়াটারের ফর্মুলা জিজ্ঞেস করি তুই আমাকে একটা অ্যান্সার দিবি, তাহলে বল এটার ফর্মুলা কি হবে? C5H12। যা দেখতে পাচ্ছি কার্বন আছে 5টা, হাইড্রোজেন আছে 12টা, ঠিক আছে। সেকেন্ড স্ট্রাকচারের ফর্মুলা আমার কি হচ্ছে? C5H12। থার্ডেরটার আমার কি হচ্ছে? C5H12 হচ্ছে। তার মানে এটা কি বেসিক্যালি তিনখানা হচ্ছে আমার আইসোমার আমি আঁকলাম, ঠিক আছে। তিনটে আমি আইসোমার এঁকেছি, বোঝা গেছে। এবারে তোর প্রশ্ন হচ্ছে ভাই এই তিনটে আইসোমারের মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি, কার মেল্টিং পয়েন্ট বেশি? বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের কনসেপ্ট একদম সিম্পল কনসেপ্ট, আমি ভাববো ঠান্ডা মাথায় বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট মানে কি। বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে আমি ভাই লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করবো, আর মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে আমি ধর সলিড থেকে লিকুইডে কনভার্ট করছি, এটাই হচ্ছে আমার মেল্টিং পয়েন্টের কনসেপ্ট, এটা হচ্ছে আমার বয়েলিং পয়েন্টের কনসেপ্ট। তার মানে আমি দেখ লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করি বা সলিড থেকে আমি লিকুইডে কনভার্ট করি, প্রত্যেকটা কেসে আমার কি হয়, ফোর্স অফ অ্যাট্রাকশনগুলো কমে যায় স্বাভাবিকভাবেই। সলিডে আমার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত থাকে লিকুইডে কমে যায় অবভিয়াসলি, ওই জন্য মলিকুলগুলো দূরে দূরে যায়। আমি যদি লিকুইড থেকে গ্যাসে যাই তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন আমার আরও কমে যায়, তাহলে আমার মলিকুলগুলো তখন আরও দূরে দূরে যায়। গ্যাসের ক্ষেত্রে আমাদের মধ্যে সবচেয়ে দূরে দূরে থাকে মলিকুল। তার মানে আমি যদি লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করতে চাই আমাকে কি করতে হবে, ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে কেটে দিতে হবে ওদের মাঝখানে, বুঝতেই পারছি। ধর একটা কন্টেনারে আমার লিকুইড মলিকুল আছে, আমি ধর ওটাকে গ্যাসে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, ওই একটা লিকুইড মলিকুলের সাথে একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে আমাকে এটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে এই মলিকুলগুলো দূরে দূরে যাবে, ওটা আমার গ্যাসে কনভার্ট হবে। এই কমানোটা আমি কীভাবে করি, বাইরে থেকে আমি হিট অ্যাপ্লাই করে কমিয়ে দিই, বাইরে থেকে আমি হিট অ্যাপ্লাই করি। এবার তুই সিম্পল ভাব, ধর আমি লিকুইড থেকে গ্যাসে তো কনভার্সন বুঝলাম, আমি ধর সলিড থেকে গ্যাসে কনভার্ট করবো, কীভাবে করবো, একই ফান্ডা আমার। তাহলে সলিডের মধ্যে আমার ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে স্ট্রং, লিকুইড আমার একটু উইক হয়ে যাবে, তাহলে আমার দেখ সলিডের ওই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমিয়ে দিতে হবে। কমানোর জন্য আমি কী করবো, বাইরে থেকে হিট দেবো, ওটাকেই তো আমার মেল্টিং পয়েন্ট বলে, বোঝা গেছে। এবারে তুই ভাব, ধর তোর কাছে দুখানা কন্টেনারে দুখানা লিকুইড আছে, ধর একটা লিকুইডের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি স্ট্রং, আরেকটা লিকুইডের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক উইক, বুঝতে পারছিস। দুখানা কন্টেনারে দুখানা তো ইমাজিন কর, আমি ছবি আঁকবো না বোর্ডে, দুখানা কন্টেনারের মধ্যে দুখানা লিকুইড মলিকুল আছে, ঠিক আছে। একটা লিকুইডের সাপোজ বাদিকেরটা হচ্ছে দুখানা কন্টেনার ইমাজিন কর, লেফট সাইডে আছে এ, রাইট সাইডে আছে বি। লেফট সাইডের কন্টেনার যেখানে এ মলিকুলটা আছে, সেই এ মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন স্ট্রং, আর রাইট সাইডে যে কন্টেনারটা আছে বি, সেই বি মলিকুলারগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ধর উইক, বি মলিকুলের সাথে বি মলিকুল। তাহলে বয়েল করা মানে কি আমায়, বা যাই করি মেল্ট করা মানে আমাকে ফোর্স অফ অ্যাট্রাকশন কমাতে হবে, বুঝতেই পারছি। তাহলে এবার তুই বলতো, তাহলে আমি তোকে দুখানায় লিকুইড দিয়েছি, তাহলে দুখানায় লিকুইড দিয়েছি, তাহলে ধর আমি চাইছি দুখানাকেই বয়েল করতে, বলতো কে বেশি ইজিলি বয়েল হবে, এ নাকি বি? বি। তার কারণ কি, তার কারণ হচ্ছে এর তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন স্ট্রং, আর বির তো ভাই ফোর্স অফ অ্যাট্রাকশনটা উইক। তার মানে একটা এ আরেকটা একে অনেক স্ট্রংলি টেনে রেখে দিয়েছে, আর বিগুলো আমায় ভাই আরেকটা বিকে অত স্ট্রংলি টেনে রাখতে পারেনি। তো আমাকে যদি ভাই ওদেরকে দূরে দূরে পাঠাতে হয় তাহলে এর কেসে অনেক বেশি হিট অ্যাপ্লাই করতে হবে বাইরে থেকে, অনেক বেশি এনার্জি বাইরে থেকে দিতে হবে, আর বি এর কেসে আমাকে অনেক কম এনার্জি দিলেই হয়ে যাবে, কারণ ওদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এমনি উইক, বুঝতে পারলাম। তাহলে আমার কার বয়েলিং পয়েন্টটা বেশি হবে, এ এর বয়েলিং পয়েন্টটা বেশি হবে, এক্স্যাক্টলি। বেশি মানে কি, বাইরে থেকে বেশি হিট অ্যাপ্লাই করলে তখন ভাই ও বয়েল হওয়া স্টার্ট হবে। আর যেহেতু বি এর আমার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা উইক ছিল, ও তো ভাই কম এনার্জি পেলেই আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে তখন আমার কি হচ্ছে, বি এর ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু আমার উইক, তার মানে ওর আমার বয়েলিং পয়েন্টও কম, মেল্টিং পয়েন্টও কমই হবে একইভাবেই ভাবলে। তাহলে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের সাথে ফোর্স অফ অ্যাট্রাকশনের রিলেশনটা আমি বুঝতে পারলাম। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত স্ট্রং, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট তত বেশি হয়, বুঝতে পেরেছিস। আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত উইক, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট আমার তত কম হবে। সিম্পল রিলেশন, আমি মাথার মধ্যে এটা বার করতে পারলাম, বোঝা গেছে, বুঝেছিস, চল বুঝে গেছিস। এইবার আমি দেখবো এই তিনখানা কেসে তুই আমাকে বল এই তিনটেরই মলিকুলার মাস সেম না আলাদা। মলিকুলার মাস আমি পড়েছি ভাই, ফার্স্ট চ্যাপ্টার বলছি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। মলিকুলার মাস তিনজনই সেম, কেন, ফর্মুলা সেম বলে, ফর্মুলা সেম বলে তিনজনের মলিকুলার মাস সেম। তাহলে বল এই তিনটের মধ্যে, তাহলে ধর একটা কন্টেনার আছে আমার ফার্স্ট মলিকুলটা, সেকেন্ড কন্টেনার আছে ধর বি মলিকুলটা মানে মাঝেরটা, তুই প্রথমটা করে দে এ, সেকেন্ডটাকে করে দে বি, থার্ডটাকে করে দে সি তোর খাতার মধ্যে, ঠিক আছে। তাহলে এ বি সি তিনখানা মলিকুল আছে, যেভাবে আমি বোর্ডে এঁকেছি সেইভাবে তোর তিনখানা মলিকুলের নাম্বারিং করে দে। ফার্স্টটা হচ্ছে এ, তারপরটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে সি, এ বি সি তিনখানা, ঠিক আছে। চল এইবারে তুই ভাব, তাহলে এই তিনখানা মলিকুলের মধ্যে ধরো একটা কন্টেনারে আছে এ, শুধুই এ আছে, সেকেন্ড কন্টেনার শুধুই বি আছে, আর থার্ড কন্টেনার শুধুই সি আছে। তুই বলতো ওই যে তিনখানা কন্টেনারে একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের, মানে প্রথম কন্টেনারে একটা এর সাথে আরেকটা এর, সেকেন্ড কন্টেনারে একটা বি এর সাথে আরেকটা বি এর, বা থার্ড কন্টেনারে একটা সি এর সাথে আরেকটা সি এর, কোন টাইপের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকবে, যেটা আমি তো এতক্ষণ ধরে পড়লাম এতগুলো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন,
এই কন্টেনারগুলোতে কোন টাইপের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকবে বল। বলে ফেল এই কন্টেনারগুলোতে কোন টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এক্স্যাক্টলি ইনস্ট্যান্ট ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস। কারণ কি? কারণ তিনটে হচ্ছে নন পোলার মলিকুল, তিনখানে হচ্ছে নন পোলার মলিকুল। কীভাবে বুঝলাম নন পোলার? কারণ প্রত্যেকটা কেসেই কার্বন হচ্ছে sp3 হাইব্রিডাইজড, তো sp3 হাইব্রিডাইজড কার্বন আর হাইড্রোজেন ইলেকট্রন নিউট্রন কোনো ডিফারেন্সই নেই। তার মানে তিনখানা কেসে যেহেতু মলিকুলগুলো আমার নন পোলার, তো আমার তিনখানা কেসেই থাকবে হচ্ছে লাস্ট কেসটা ইনস্ট্যান্ট ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। বোঝা গেছে? যদিও তোর বইতে ওটাকে আর ইনস্ট্যান্ট ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস অত ভাঙবে না, জাস্ট ভ্যান ডার ওয়ালস ফোর্স বলে ছেড়ে দেবে। বুঝতে পেরেছিস? তাহলে বুঝলাম ভাই ভ্যান ডার ওয়ালস ফোর্স এদের মধ্যে আছে কোনটা, আমি এটা আমার নলেজের জন্য জেনে রাখলাম, সেটা হচ্ছে ওই লাস্ট কেসটা। কারণ প্রতিটা হচ্ছে নন পোলার, তাহলে নন পোলারের মধ্যে কোনটা অ্যাভেলেবল সুন্দর করে কিছুক্ষণ আগে বুঝেছি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তোর এক্সপ্লেনেশন যখন তুই পরীক্ষার সময় লিখবি তখন তোকে ইনস্ট্যান্ট ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল বলার কোনো দরকারই নেই, জাস্ট ভ্যান ডার ওয়ালস ফোর্স বললেই হবে। ঠিক আছে, বুঝে গেছিস? চল বুঝে গেছিস। তাহলে ভাই তিনখানার কেসেই আমার থাকবে হচ্ছে ওই লাস্ট কেসটা, যেহেতু আমার নন পোলার। এইবারে তুই ভাব, তাহলে এখন আমি ওটাকে ভ্যান ডার ওয়ালস দিয়েই জাস্ট বলবো, আমিও কথায় ভ্যান ডার ওয়ালসই বলছি। এইবারে দেখ ভ্যান ডার ওয়ালস ফোর্স কোথায় বেশি হবে, তুই ভাব এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কোথায় বেশি হবে, কোন কেসে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি। আমি একটা রিলেশন দেখবো। ঠিক আছে, চল ভালো করে দেখবি, এদিকে ভালো করে বুঝবি। ঠিক আছে, এটা ক্লাস 12-এও কিন্তু লাগবে। দেখ এই মলিকুলটা ভাই পুরো লিনিয়ার মলিকুল, সেটা আমি এইভাবে আঁকি বা তুই এরকম এসের মতন যেরকম এঁকেছিলাম সেভাবে পুরোটা মলিকুলটা লিনিয়ারই মলিকুল। ঠিক আছে, তো এই মলিকুলে কি হলো বলতো, যখন আমি এখান থেকে এখানে আসলাম, দেখ এখানে আমার একটা ব্রাঞ্চ হলো। আমি যখন এখান থেকে এখানে গেলাম কি হলো বলতো, মলিকুলে আরও একটা ব্রাঞ্চ হলো। তার মানে দেখ আমি উপর থেকে যখন নিচের দিকে গেলাম না, তাহলে এই অ্যারোটা দিচ্ছে, এটার মানে কি বোঝাচ্ছে, এটা আমি পিরিয়ড টেবিলে দিতাম এরকম অ্যারো, এটার মানে বোঝাচ্ছে আমি উপর থেকে নিচের দিকে আসছি। তাহলে এখান থেকে ধরো আমি এখানে গেলাম, আমার কি হলো বলতো, আমার বেসিক অবজারভেশন ব্রাঞ্চিং আমার বাড়লো। ঠিক আছে, চল বুঝেছিস, খাতার মধ্যে তুই লিখছিস। যখন আমি এখান থেকে এখানে গেলাম আমার কি হলো, ব্রাঞ্চিং বেড়েছে। ব্রাঞ্চিং মানে আমি বুঝতে পারছি ভাই, ব্রাঞ্চিং আমার এখানে বাড়লো। এইবারে ব্রাঞ্চিং বাড়ার ফলে কি হয়েছে ভালো করে দেখবি। সো আমি তোকে প্রথম কেসটা দেখাচ্ছি। ধর প্রথম কন্টেনারটাতে ধর এইটা হচ্ছে আমার ওই মলিকুলটা, ধর লিনিয়ার এরকম, এদিকে তাকা, এটা হচ্ছে লিনিয়ার মলিকুলটা। দেখ এইখানে লিনিয়ার, এখানে আমার ব্রাঞ্চিং বেড়েছে। ব্রাঞ্চিং বাড়লে আমার কি হয়, ব্রাঞ্চিং বাড়লে মলিকুলটা না গুটিয়ে যাচ্ছে। দেখ এক জায়গায়, এখানে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিল, এখানে আমার কি হয়েছে, মলিকুলটা জায়গায় গুটিয়ে গেছে। তুই সিমিলারটা ভাব, ধর আমি একটা ভাই ওটা ব্লাডার দিয়েছে, হ্যাঁ ব্লাডার ধর আমি মাটিতে ছড়িয়ে রেখেছি, ব্লাডার। ঠিক আছে, এবার ধর এই ব্লাডারটা গুটিয়ে ধর আমি একটা ফুটবল বানিয়েছি। তাহলে ধর আমি ব্লাডারটা গুটিয়ে যদি ফুটবল বানাই, মানে ব্রাঞ্চিংয়ের কেসটা অলমোস্ট এরকম, ব্রাঞ্চিংয়ের কেসটা মানে এরকম। ওই জিনিসটা ওটা যেরকম অনেকটা জায়গা ছড়িয়েছিল, অনেকটা জায়গা জুড়ে দেখ ওটা টাচ করে আছে, আর এখানে দেখ অনেক কম জায়গা জুড়ে টাচ করে আছে, বুঝতেই পারছি। এটা হচ্ছে লাস্ট কেসটা, এই কেসটা যেখানে ব্রাঞ্চিং আমার বেড়েছে, মানে কম জায়গার মধ্যে গুটিয়ে আছে আর ওখানে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এবার তুই ভাব ওখানে সারফেস এরিয়া বেশি, এখানে কিন্তু সারফেস এরিয়া কম। তাহলে যত লিনিয়ার হবে তখন আমার সারফেস এরিয়া বেশি হবে, যখন আমার এরকম হচ্ছে তখন সারফেস এরিয়া কিন্তু আমার কম হচ্ছে। তাহলে ব্রাঞ্চিং বাড়লে আমার সারফেস এরিয়া কম। সারফেস এরিয়া মানে কি ভাই, যত জায়গাগুলো টাচ করে আছে, যতটা জায়গা জুড়ে টাচ করে আছে। তো ফুটবল স্বাভাবিকভাবেই মাটিকে অনেক কম জায়গা জুড়ে কন্ট্যাক্টে থাকে। ঠিক আছে, আর এখানে ভাই যখন এটা ফুটবলটাকে ফাটিয়ে ধর আমি চামড়াটাকে ছড়িয়ে দিয়েছি, দেখবি অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে, তাহলে এখানে আমার সারফেস এরিয়া কিন্তু বেশি। ঠিক আছে, তাহলে চল ব্রাঞ্চিং বাড়লে আমার কি হয়, সারফেস এরিয়া বাড়ে না কমে, কমে। তাহলে ডিক্রিজের সাইন দিলাম, ব্রাঞ্চিং বাড়লে আমার সারফেস এরিয়া কমবে, হয়ে গেছে, তা বুঝতে পারলাম। এইবারে তুই ভাব সারফেস এরিয়ার সাথে রিলেশনটা কি, এদিকে তাকা। ধর প্রথম কন্টেনারে ভাই ধর এই মলিকুলের সাথে ধর আরেকটা মলিকুলের তো ইন্টারাকশন হবে, ধর আমি আরেকটা মলিকুল এরকম পাশাপাশি আঁকলাম। তুই দেখ তার জন্য আমার কি হচ্ছে বলতো, দেখ এই দুখানা মলিকুলের মধ্যে সাপোজ এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেভেলপ হয়েছে। দেখ এই জিনিসটা দেখা, এদিকে দেখ এই আমার অনেকটা জায়গা জুড়ে, দেখ অনেকটা জায়গা জুড়ে ইন্টারাক্ট করার চান্স পাবে। এগুলো কিন্তু কোনো বন্ড না, এটা ফোর্স অফ অ্যাট্রাকশন, বুঝতে পারছিস। এ দেখ আমার অনেকটা জায়গা জুড়ে ভাই ইন্টারাক্ট করার চান্স পাচ্ছে স্বাভাবিকভাবেই। ধর আমি লাস্ট কেসটাতে দেখেছি যেখানে আমার ব্রাঞ্চিং সবচেয়ে বেশি, ধর আমি এই মলিকুলটার পাশে আরেকটা সেম মলিকুল ধরে নিয়েছি, তাহলে ভাই ওরও সারফেস এরিয়া আমার এরকমই হবে। দেখ এই দুখানা কেসে কিন্তু এটার সাথে ওটার দেখ পয়েন্ট অফ কন্ট্যাক্ট খুবই কম, এইটুকু জায়গা সাথে ওরা কন্ট্যাক্ট করতে পারবে। কিন্তু প্রথম কেসটাতে দেখ সারফেস এরিয়া বেশি জায়গা জুড়ে ওরা কন্ট্যাক্ট করতে পারছিল। লাস্ট কেসটাতে আমার কি হলো, দেখ দুখানা মলিকুলের মধ্যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট খুবই কম হচ্ছে, বুঝতে পারছিস। তার মানে কি হলো বলতো, সারফেস এরিয়া যত বাড়বে তত আমার স্বাভাবিকভাবেই ফোর্স অফ অ্যাট্রাকশনটাও বেশি হবে, সারফেস এরিয়া যত কম হবে তত আমার ফোর্স অফ অ্যাট্রাকশনটাও কম হবে। বোঝা গেল? এটা হচ্ছে আমার কোন ফোর্স অফ অ্যাট্রাকশনটা, হয়তো লাস্ট যেটা পড়ছিলাম ইনস্ট্যান্ট ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, বা যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশনই তাই হবে। বোঝা গেছে? তাহলে এই কেসটাতে আমার কি হলো বলতো, সারফেস এরিয়া সবচেয়ে কম। তার মানে আমি এখন এখান থেকে রিলেশনটা করছি, ব্রাঞ্চিং বাড়লো তাহলে ভাই সারফেস এরিয়া কমেছে, সারফেস এরিয়া কমলে আমার কি হবে ভাই, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনও কমেই যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে লিখলাম।
তাহলে ব্রাঞ্চিং বাড়লে আমার কি হয়, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আমার কম হয়। ব্রাঞ্চিং বাড়লে সারফেস এরিয়া কমে, সারফেস এরিয়া কমলে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনও কমে গেল। তাহলে বোঝা গেছে? তাহলে উপর থেকে যদি আমি নিচের দিকে গেলাম আমার কি হলো, ব্রাঞ্চিং বাড়লো, ব্রাঞ্চিং বাড়লে সারফেস এরিয়া কমলো, সারফেস এরিয়া কমলে আমার কি হলো, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আমার কমে গেছে। তাহলে তুই বল এ বি আর সি এর মধ্যে কার বয়েলিং বা মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে? বল, এই মাত্র তুই কিছুক্ষণ আগে রিলেশন বার করেছিস। হ্যাঁ, কার হবে? এ। তার কারণ কি, এর ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে স্ট্রং হলো। তাহলে এর যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে স্ট্রং, ওর মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে। তাহলে অর্ডারটা বলতে কি হবে, এদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট অর্ডারটা কি হবে? এক্স্যাক্টলি এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি। ক্লিয়ার? তাহলে এখানে লিখে রাখছি ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেল, তার ফলে আমার কি হবে, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্টও আমার কমে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমি মাথার মধ্যে রাখবো, বক্স করে রাখতে পারি চাইলে। ব্রাঞ্চিং এর সাথে সারফেস এরিয়ার কি রিলেশন, সারফেসের সাথে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের কি রিলেশন, ওর সাথে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের কি রিলেশন। ঠিক আছে? তাহলে অর্ডারটা কি হলো, খাতার মধ্যে লিখে রাখলাম, এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি। পরের কোশ্চেন লেখ, কম্পেয়ার বয়েলিং পয়েন্ট অফ হ্যালোজেন্স, compare boiling point of halogens, compare boiling point of halogens, হ্যালোজেনের বয়েলিং পয়েন্টের কম্পেয়ার করার আগে তুই এবার আমাকে বলবি, এই যে আগের কোশ্চেনে যে তিনখানা মলিকুল লিখেছিলাম, ফার্স্ট মলিকুলটার আইইউপিএসি নেম কি হয় বল? জুলাই মাস অবধি তোকে পড়তে বলেছিলাম বাড়িতে। ফার্স্ট মলিকুলটার কি হবে? পেন্টেন। সেকেন্ড মলিকুলটার কি হবে আইইউপিএসি নেম? 2-মিথাইল বিউটেন। এক্স্যাক্টলি 2-মিথাইল বিউটেন। থার্ড মলিকুলটার কি হবে নাম? এক্স্যাক্টলি 2,2 ড্যাশ, তারপরে বল এক্স্যাক্টলি 2,2 ড্যাশ ডাইমিথাইল প্রপেন। ঠিক আছে? তাহলে হচ্ছে আমার তিনখানা মলিকুলার আইইউপিএসি নেম। তুই ক্লাস 10 কিন্তু বাড়িতে রিভাইজ করেছিস। ঠিক আছে? পরের সপ্তাহ থেকে ফ্রাইডে থেকে এখন অর্গানিক স্টার্ট হবে। ওকে, চল তাহলে নামগুলো বুঝতে পেরেছি। এবার যে এই কোশ্চেনটাতে ফিরে আসে, এই কোশ্চেনটাতে কার সাথে কি কম্পেয়ার করতে বলেছে বল? কোন কোন মলিকুলের মধ্যে কি কম্পেয়ার করতে বলেছে? কার কার মধ্যে কম্পেয়ার করতে বলেছে? তার মানে কার কোন কোন মলিকুলের মধ্যে কম্পেয়ার করতে বলেছে বল? F2, Cl2, Br2, I2। তাহলে এদের মধ্যে আমি কম্পেয়ার করবো হচ্ছে কি বয়েলিং পয়েন্টের কম্পারিজন। ঠিক আছে? চল বুঝেছিস, কোশ্চেন বোঝা গেছে। F2, Cl2, Br2, I2 এদের মধ্যে আমি বয়েলিং পয়েন্টের কম্পারিজন করবো। আচ্ছা দেখ ভাই, F2 হোক, Cl2 হোক, Br2 হোক বা I2 হোক, তুই বল এদের মধ্যে কোন কেসটা তুই অ্যাপ্লাই করবি? F2, Cl2, Br2, I2 এদের মধ্যে কোন কেসটা অ্যাপ্লাই করবি? F2, Cl2, Br2, I2 মানে আমার চারখানা কন্টেনার ধর আছে ভাই, F2 আছে একটাতে, একটাতে Cl2, একটাতে আছে Br2, একটাতে আছে I2। তো এদের মধ্যে আমাকে দেখতে হবে কি মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কম্পারিজন, মানেই আমাকে দেখতে হবে ফোর্স অফ অ্যাট্রাকশন ইন্টারমলিকুলার কি আছে। তো বল এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কোনটা হবে? ধর একটা কন্টেনার আমার F2ই আছে, তো ওই কন্টেনারের একটা F2-র সাথে আরেকটা F2-র ইন্টারাকশন আমি দেখবো। আরেকটা কন্টেনার Cl2 আছে, তাহলে ওই সেকেন্ড কন্টেনারের Cl2-র সাথে আরেকটা Cl2-র আমি ইন্টারাকশন দেখবো। তাহলে ওদের মধ্যে কী টাইপের ইন্টারাকশন আছে বল? ইনস্ট্যান্ট বললা এক্স্যাক্টলি। এই মলিকুলগুলো কি পোলার না নন পোলার? নন পোলার। তার কারণ কি দুজনেই সেম। তাহলে F2 ভাই নন পোলার মলিকুল, এও ফ্লুরিন ও ফ্লুরিন, তাহলে ভাই নন পোলার। তাহলে লাস্ট কেসটা আমি দেখছি, লাস্ট কেসটা মানে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ওই নাম আর আমি মনে না রাখলেও চলবে, লন্ডন ফোর্সটা মানে লন্ডন ফোর্স তোর বইতে কোথাও ভ্যান ডার ওয়ালস বলেছে, কোথাও লন্ডন বলেছে। ঠিক আছে? চল তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স দিয়ে ম্যাক্সিমাম বইতে লেখা আছে। তুইও বোর্ডে গিয়ে 12-এ ভ্যান ডার ওয়ালস বললেই হবে, 11-এও ভ্যান ডার ওয়ালস বললেই হবে। তাহলে প্রত্যেকটা কেসে আমি দেখবো হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্সের গল্পটা। বোঝা গেছে? এইবারে তুই ভাব এই চারখানা কেসের মধ্যে কোথায় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি, কোথায় আমার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। এক প্রথম মলিকুলটাতে স্বাভাবিকভাবেই বুঝতে পারছি দুখানা ফ্লুরিনের মধ্যে বন্ড আছে, তো দুখানা ফ্লুরিনের সাইজ আমার ছোট হয়। সেকেন্ডটাতে সাইজ একটু বড় হয়েছে, 3 নাম্বারটাতে সাইজ আরেকটু বড় হয়েছে, 4 নাম্বারটাতে গিয়ে দেখ আমার সাইজ সবচেয়ে বড় হয়েছে এই চারখানা কেসের মধ্যে। তাহলে তুই বলতে এই চারখানা কেসের মধ্যে সারফেস এরিয়া সবচেয়ে কোথায় বেশি? I2 তে এক্স্যাক্টলি সারফেস এরিয়া সবচেয়ে বেশি। তাহলে একটা I2-র সাথে আরেকটা I2-র ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা কোথায় সবচেয়ে স্ট্রং হবে? অবভিয়াসলি I2-র কাছেই হবে হ্যালোজেনগুলোর মধ্যে, কারণ I2 সারফেস এরিয়া সবচেয়ে বেশি হয়েছে। বোঝা গেল? তাহলে মানে আমি দেখ ওই রিলেশনটাকে এভাবেও লিখতে পারি, তাহলে খাতার মধ্যে লিখে রাখতে পারি স্টাইলে, এভাবে লিখে রাখ, ভ্যান ডার ওয়ালস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এদিকে টাকা দেখ, সারফেস এরিয়া তো আমি বুঝে গেছি ভাই, সারফেস এরিয়া বেশি হলে ভ্যান ডার ওয়ালস ফোর্স আমার বেশি হবে। দেখ আমি এটাকে আরেকটা জিনিসে কনভার্ট করতে পারি চাইলে। আগের বারে মলিকুলার মাসগুলো সেম ছিল, ঠিক আছে? সেম ছিল বলে আমি ব্রাঞ্চিংয়ের দিকে গেছিলাম। এবারে কিন্তু এদের মলিকুলার মাস সেম নয়, ঠিক আছে? এদের আমার কি হয়েছে দেখতো, উপর থেকে আমি তো নিচে দিকে গেলাম, মলিকুলার মাস বেড়েছে না কমেছে? অবভিয়াসলি বেড়েছে, ঠিক আছে?
তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার মাস, ভ্যান ডার ওয়ালস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার মাস, এটা আমি লিখতে পারি, ভ্যান ডার ওয়ালস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার মাস। ঠিক আছে, তোকে যদি ক্লাস 12 দেবে কম্পারিজন, ক্লাস 11 আর দেবে না, তার 3-4টে মলিকুল দেবে। ঠিক আছে, সবার ফার্স্টে ভাই আমি কম্পারিজন যাব হচ্ছে সবসময় মলিকুলার মাসের দিকে। ঠিক আছে, সবার ফার্স্টে আমার কম্পারিজন হয় মলিকুলার মাস। যদি আমার মলিকুলার মাসটা ফিক্সড হয়ে যায় তখন আমি দেখবো হচ্ছে ভাই ব্রাঞ্চিং এর কেসটা, বুঝতে পেরেছিস? সবার ফার্স্টে তাহলে আমি সবসময় যাবো কোথায়? মলিকুলার মাসের দিকে। তারপরে সেকেন্ডে আমি যাবো কোথায়? ব্রাঞ্চিং এর দিকে। এই ধরনের কোশ্চেন ক্লাস 12 আসতে পারে, ক্লাস 12 ক্লাস 11 আসবে না, মিলিয়ে মিশিয়ে দেবে, বুঝতে পেরেছিস তো? মিলিয়ে মিশিয়ে দেবে। ধর তোকে বললো বিউটেন, প্রোপেন, পেন্টেন, 3টে ধর দিয়েছে, আবার ধর পেন্টেনের মধ্যে 3খানা কেস ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পারলি? মানে তোকে দেওয়া হচ্ছে হেক্সেন, পেন্টেন, বিউটেন ধর দিয়েছে, এবারে পেন্টেনের মধ্যে আমার ওই 2খানা কেস ঢুকিয়ে দিল। ঠিক আছে, মানে ওই 2খানা যেগুলো আমি এঁকেছিলাম 5খানা কার্বনওয়ালা, তার মানে টোটাল, বুঝতে পারলি? তখন আমাকে কিভাবে কম্পেয়ার করতে হবে? সবার ফার্স্ট আমি দেখবো ভাই কার মলিকুলার মাসটা বেশি। হেক্সেনের বেশি হবে, কারণ 6খানা কার্বন আছে বলে, তাহলে তখন আমার হেক্সেনের সবচেয়ে বেশি হবে। তারপরে আমি যখন চলে গেলাম 5খানা কার্বনওয়ালা পেন্টেনে, এবারে 5খানা কার্বনের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই 3খানা কেস ডেভেলপ করেছে, ওর মধ্যে ব্রাঞ্চিং এর কেস ঢুকে গেল, তখন আমি ওর মধ্যে ব্রাঞ্চিংটাকে নিয়ে আসবো। আর সবচেয়ে কম তো আমার প্রোপেনই হবে, কারণ ওর মধ্যে 3খানা কার্বনই হবে, বুঝতে পেরেছিস? তাহলে সবার ফার্স্ট আমি যাবো হচ্ছে মলিকুলার মাসের দিকে, তারপরে যাবো হচ্ছে ব্রাঞ্চিং এর দিকে। ক্লিয়ার? বোঝা গেছে? এটা তুই তোর খাতায় লিখে রাখতে পারিস ক্লাস 12 বলে, আমি কিছু বলবো না, তুই তোর খাতায় লিখে রাখ ক্লাস 12 বলে, ফার্স্ট মলিকুলার মাস দেন ব্রাঞ্চিং। তাহলে বল এই 4খানা হ্যালোজেনের, 4টে হ্যালোজেন মলিকুলের বয়েলিং পয়েন্টের অর্ডারটা কি খাতায় লিখে ফেল। কি হচ্ছে অর্ডারটা বল? লিখে ফেল। I2 গ্রেটার দেন, যা হচ্ছে লেখ, I2 গ্রেটার দেন Br2 গ্রেটার দেন Cl2 গ্রেটার দেন F2, এটা হচ্ছে আমাদের অর্ডার। I2-র বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি, এই জন্য তুই ছোটবেলায় কোথাও পড়েছিলি হ্যালোজেনগুলো কোন স্টেটে থাকে? ফ্লুরিন আর ক্লোরিন থাকে হচ্ছে গ্যাসিয়াস স্টেটে, ঠিক আছে, ব্রোমিন থাকে হচ্ছে লিকুইড স্টেটে, আর I2 থাকে হচ্ছে কোথায়? সলিড স্টেটে। তাহলে এই 4জনের অর্ডার কি হলো? I2 থাকে হচ্ছে আমার সলিড, ব্রোমিন থাকে হচ্ছে আমার লিকুইড, F2 আর Cl2 থাকে হচ্ছে আমার কোথায়? গ্যাসিয়াস স্টেটে। যার মধ্যে তুই ক্লাস 10-এ পড়েছিলি ক্লোরিন গ্যাসের কালার হচ্ছে গ্রিনিশ ইয়েলো, ঠিক আছে, ক্লোরিন গ্যাসের কালার হচ্ছে গ্রিনিশ ইয়েলো। ক্লোরিন আর ফ্লোরিন নর্মালি থাকে হচ্ছে কোথায়? গ্যাসিয়াস স্টেটে, কারণ ওদের ভাই মেল্টিং পয়েন্ট কম হয়, ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তো নর্মাল রুম টেম্পারেচারেই ভাই ওরা গ্যাসিয়াস স্টেটে চলে যায়। I2 সবচেয়ে স্ট্রং ওদের মধ্যে ভাই ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে ভাই ওরা নর্মাল রুম টেম্পারেচারে ওরা আমার গ্যাসিয়াস স্টেটে যেতে পারবে না, যেন সলিড হয়ে বসে আছে। আর Br2 গ্যাসটা বুঝলাম মাঝামাঝি ওদের মধ্যে হয়েছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি হ্যালোজেনগুলোর মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের অর্ডার। ক্লিয়ার? পরীক্ষাতে কোশ্চেন আসবে, ওকে? চল খাতায় হেডিং দে, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ক্লাস 11 হোক বা 12 হোক, এই যে আজকের ক্লাসটা পুরোটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে কনসেপ্ট কাজে লাগবে, ঠিক আছে? চল খাতায় হেডিং দে, দিয়ে লেখ হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং, মারাত্মক ইম্পর্টেন্ট কনসেপ্ট হাইড্রোজেন বন্ডিং। লেখ, আগে কিছু কথা লেখ। আচ্ছা, কথা লেখার আগে তুমি আমাকে বলতো হাইড্রোজেন বন্ডিং এর স্ট্রেংথটা ওই ভ্যান ডার ওয়ালসের থেকে বেশি হবে না কম হবে? কিছুক্ষণ আগেই খাতার মধ্যে লেখা আছে, দেখ ক্লাসের শুরুতেই লিখেছিলাম, কি হবে? বেশি হবে না কম হবে? হাইড্রোজেন বন্ড হচ্ছে বেশি, ঠিক আছে? দেখ আমার অর্ডারটা লেখা ছিল, ইলেকট্রোস্ট্যাটিক গ্রেটার দেন কোভ্যালেন্ট গ্রেটার দেন হচ্ছে হাইড্রোজেন বন্ডিং গ্রেটার দেন হচ্ছে ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে? চল লেখ, খাতার মধ্যে লিখবি এবার হাইড্রোজেন বন্ডিং লেখ। ইট ইজ নট আ বন্ড, ইট ইজ নট আ বন্ড লাইক আয়নিক, ইট ইজ নট আ বন্ড লাইক আয়নিক, কমা দিয়ে কোভ্যালেন্ট or coordinate, or coordinate, বুঝতে পারলি? লেখ, but a type of dipole interaction, but a type of dipole interaction involving তুই আমাকে বলতো নাম শুনে কি মনে হচ্ছে, কাকে ইনভলভ করতেই হবে? হাইড্রোজেন, এক্স্যাক্টলি, ইনভলভিং হাইড্রোজেন, ঠিক আছে, অ্যাটম, মলিকুল নয়, ইনভলভিং হাইড্রোজেন অ্যাটম।
ঠিক আছে? চল ভালো করে দেখবি, ভালো করে বুঝবি, ঠিক আছে? হাইড্রোজেন বন্ডিং হতে গেলে তাহলে এগুলো সব আমার হচ্ছে বলতে কি ইন্টারমলিকুলার, দুখানা সিস্টেমের মধ্যে, ঠিক আছে? ভালো করে দেখ, আমার এই ধরনের কানেক্টিভিটি থাকতে হবে, ভালো করে বুঝছিস আর লিখছিসও একসাথে। ধর আমার কাছে কোনো একটা সিস্টেমের মধ্যে এইচ কানেক্টিভিটি আছে, মানে এইচ বন্ড আছে, এর সাথে কে লেগে আছে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? এর সাথে হাইড্রোজেন লেগে থাকলেই হবে, এর সাথে ওদিকে অনেক কিছু লেগে থাকতে পারে, থাকুক, এইচ ধর আমার আছে এর মধ্যে। এইবারে এর কিছু কন্ডিশন আছে, এর কন্ডিশন হচ্ছে একে আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হতে হবে, ভালো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হতে হবে। যদি দেখ এ ভাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হয়, তুই আগে গল্পটা শোন, তারপরে খাতা মধ্যে সব লিখবো। যদি আমার এ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হয় তাহলে বল এর মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? ডেল্টা মাইনাস। তাহলে ভাই এর মাথায় ডেল্টা মাইনাস ডেভেলপ হলো, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস ডেভেলপ হলো, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে। এই জন্য দেখ এই এইচ এর মাথায় ডেল্টা প্লাস ডেভেলপ করতে হলে এটাকেও ভালো মতন ডেল্টা মাইনাস ডেভেলপ করতে হবে। এর মাথায় ডেল্টা মাইনাস ভালো মতন কখন ডেভেলপ হবে বলতো? এটা যদি স্ট্রংলি ইলেকট্রোনেগেটিভ হয়, হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়। এই জন্য এটা স্পেসিফিক্যালি ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন হলে বেস্ট। তার মানে কোনো সিস্টেমের মধ্যে যদি আমার আইদার এফএইচ বা এনএইচ বা ওএইচ কানেক্টিভিটি থাকে, ওরা আমার হাইড্রোজেন বন্ড করতে পারার জন্য রেডি, শুধু ওটুকুই সাফিসিয়েন্ট নয়। বোঝা গেছে এত অবধি? তাহলে এইচ পার্টটা আমি বুঝতে পারলাম, এ আমার কে কে হতে পারে? ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন আমার হতে পারে, ঠিক আছে? হওয়া উচিত, না হলে আমার এইচের মাথায় প্লাস চার্জ সেভাবে ডেভেলপ হবে না। আচ্ছা, এইচের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করার জন্য আমার কি হয়েছে? এইচের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করার জন্য যেটা হয়েছে হচ্ছে দেখ, এই এইচ আবার ইলেকট্রন চাইবে, কার কাছে চাইবে ভাই? এইচ তো এর কাছে চাইলে পাবে না, সিম্পল হিসাব, কারণ এ তো টেনে নিয়েছিল আগে। তাহলে এইচের আমার ইলেকট্রন চাই, এইচের ইলেকট্রনটাকে স্যাটিসফাই, ইলেকট্রন যে এইচের ডিমান্ডটা রয়েছে ইলেকট্রনের, সেই ডিমান্ডটাকে কে স্যাটিসফাই করার জন্য আসছে? সিস্টেমের মধ্যে আমার দরকার হচ্ছে ভাই কি আরেকখানা অ্যাটম, সেই অ্যাটমের সাথে ওদিকে যে লেগে থাকে থাকুক, ওদিকে যে লেগে থাকে থাকুক, ঠিক আছে? তাহলে বি কি আমার দরকার? এবারে বি এর অবভিয়াসলি যদি দেখ এইচ এর প্লাসকে যদি স্যাটিসফাই করতে হয়, তাহলে বি এর কাছে কি থাকতে হবে বলতে? কি থাকতে হবে? কি থাকতে হবে বি এর কাছে? এইচ এর প্লাস চার্জকে যদি স্যাটিসফাই করতে হয় বি কে, তাহলে বি এর কাছে কি থাকতে হবে? ইলেকট্রন, এক্স্যাক্টলি, বা নেগেটিভ চার্জ, বুঝতে পেরেছিস? তাহলে বি এর মাথায় থাকতে হবে হচ্ছে আইদার নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ মানে দুখানা ইলেকট্রন, এই কনসেপ্ট আমি বহুদিন আগে করে ফেলেছি। তা মাইনাস চার্জও থাকতে পারে, বা আমার এরকম লোন পেয়ারও থাকতে পারে, ঠিক আছে? লোন পেয়ার থাকলেই যে মাইনাস চার্জ হবে কোনো কথা নেই ভাই, নিউট্রাল অ্যাটমের মাথাতে তো লোন পেয়ার থাকে। সাপোজ HCl মলিকুল, HCl ও দেখ সিএল এর মাথায় ভাই লোন পেয়ার থাকে, ঠিক আছে? বা আমি ওর মধ্যে মাইনাস চার্জও ডেভেলপ করাতে পারি, বোঝা গেছে? তাহলে আমি দুটোই লিখলাম, এটা লিখলাম লোন পেয়ার, ওটা লিখলাম মাইনাস চার্জ, বোঝা গেছে? ওর মাথায় থাকতে হবে। যদি থাকে তাহলে আমার কি করবে বলতো? এই মাইনাস চার্জ বা লোন পেয়ার এটা যেটা করবে হচ্ছে দেখ এই প্লাস চার্জটাকে স্যাটিসফাই করে দেবে, বোঝা গেল? স্যাটিসফাই করবে মানে কি? স্যাটিসফাই করবে মানে হচ্ছে ভাই এই বেসিক্যালি একটু ইলেকট্রন ক্লাউডের ছোঁয়া এই হাইড্রোজেনকে দেবে, পুরোপুরি দেবে না, কোনো এক্স্যাক্ট বন্ড নয়, বোঝা গেছে? তাহলে একটুখানি ইলেকট্রন ক্লাউড ওকে দিয়েছে, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমার কি বলতো মাঝখানে হাইড্রোজেন বন্ড ফর্মুলা, এইটাকে বলেছে হাইড্রোজেন বন্ড। তাহলে কানেক্টিভিটিটা আমার কীরকম দরকার? AHB, AHB, এই পুরো জিনিসটা আমার দরকার, বোঝা গেছে? AHB, ক্লিয়ার? তাহলে AHBটা আমি বুঝতে পারলাম। তাহলে বেসিক্যালি হাইড্রোজেনের ওই প্লাস চার্জটাকে স্যাটিসফাই করলো কে? বি এর মাথায় থাকা মাইনাস চার্জ বা লোন পেয়ার, ক্লিয়ার? ডেল্টা মাইনাস থাকলে কিন্তু বি এর মাথায় হবে না, যাই হোক চল, বি এর মাথায় মাইনাস চার্জ বা লোন পেয়ার থাকলেই হবে, এতদিন ক্লিয়ার? ভাই যে অবভিয়াসলি এইচ প্লাসকে স্যাটিসফাই করবে তার মাথায় তো ইলেকট্রন থাকতেই হবে, না হলে সেই ইলেকট্রন কোথা থেকে দেবে, বোঝা গেছে? পুরোপুরি কিন্তু কমপ্লিট ডোনেশন হয়নি ভাই, কমপ্লিট ডোনেশন হয়নি, জাস্ট ইলেকট্রন ক্লাউড ওখান থেকে একটু এদিকে আসবে, বোঝা গেছে? চল এবার এর নিচে অ্যারো দিয়ে লিখবি এটা কি কি হতে হবে, লেখ। তাহলে এটার নিচে অ্যারো দিয়ে লেখ, মানে এটা কি কি হতে হবে লেখ। হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ব্র্যাকেটে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এ আমার কি হতে হবে? হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ব্র্যাকেটে F/O/N, ঠিক আছে? তার মানে কি কি বন্ড থাকলে হয় লিখে রাখবি, F-H/O-H/N-H, এই ধরনের কানেক্টিভিটি আমার দরকার, বুঝতে পেরেছিস? তুই বলি হ্যাঁ বোঝা গেছে। এবারে বি, বি এর নিচে এবার অ্যারো দে, তোর খাতায় জায়গা আছে তুই ম্যানেজ কর, ঠিক আছে? বি এর নিচে অ্যারো দে, অ্যারো দিয়ে এবার লেখ বিটাকে আমার কি কি হতে হবে। নাম্বার 1 লিখবি, বি এর মধ্যে এক নাম্বার লিখবি, বা বুলেট পয়েন্ট দিয়ে লিখতে পারিস, অনেকগুলো লিখবো, 3-4টে লিখবো পরপর, লেখ মাস্ট হ্যাভ লোন পেয়ার অর নেগেটিভ চার্জ, মাস্ট হ্যাভ লোন পেয়ার অর নেগেটিভ চার্জ। পরের বুলেট পয়েন্টটা আবার লিখবি মাস্ট হ্যাভ লোন পেয়ার অর নেগেটিভ চার্জ, লিখলাম। পরের বুলেট পয়েন্টটা লিখছি হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইজ প্রেফার্ড,
highly electronegative atom is preferred. Highly electronegative atom is preferred. তার পরের বুলেট পয়েন্টটা smaller in size. Smaller in size. হয়ে গেছে smaller in size. তারপরটা লেখ। আচ্ছা স্মলার যদি সাইজ হয় তাহলে বলতো চার্জ ডেন্সিটি বেশি হবে না কম হবে? চার্জ ডেন্সিটি মানে কি? চার্জ বাই ভলিউম। ওই পিরিয়ড টেবিল চ্যাপ্টারে কি পড়েছিলাম, চার্জ ডেন্সিটি চার্জ বাই ভলিউম। তাহলে চার্জ ডেন্সিটি বেশি হবে স্বাভাবিকভাবেই। তাহলে লিখে রাখ ব্র্যাকেটে হাই চার্জ ডেন্সিটি। হাই চার্জ ডেন্সিটি, হাই চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি যেন বেশি হয়। ঠিক আছে, বুলেট পয়েন্টে 4 নাম্বার লিখে রাখ। 4 নাম্বার বুলেট পয়েন্ট, preferably fluorine oxygen nitrogen, preferably fluorine slash oxygen slash nitrogen। হয়ে গেছে লেখা? চল দেখ, বেসিক্যালি আমি তো এর পয়েন্টগুলো তো আমি বুঝতে পেরেছি, এ কে কি হতে হবে সেটা আমি বুঝলাম। এবারে দেখ বি এর কেসে ফার্স্ট পয়েন্টটা বুঝে গেছি ভাই, ওর মাথায় মাইনাস চার্জ বা লোন পেয়ার থাকতে হবে। বি এর সেকেন্ড কেসটা দেখ বলেছে বি কে ভাই ইলেকট্রোনেগেটিভ হতে হবে। কেন ইলেকট্রোনেগেটিভ হতে হবে তুই ভাববি, এদিকে তাকা। দেখ ভাই বি তো এইচ প্লাসকে স্যাটিসফাই করছে, লাস্ট সবার স্টেপে ওটা হচ্ছে। দেখ বি এর মাথায় যত বেশি মাইনাস থাকবে বা বি এর মাথায় যত বেশি লোন পেয়ার থাকবে, মানে বি এর মাথায় যত বেশি ইলেকট্রন ক্লাউড থাকবে, ও ভাই এইচ প্লাসটাকে ততটাই ভালো স্যাটিসফাই করতে পারবে। এবারে বল বি এর মাথায় ইলেকট্রন ক্লাউড কখন বেশি থাকবে? বি যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলেই বি অন্যের থেকে ইলেকট্রন ছিনিয়ে নেবে স্বাভাবিকভাবেই। অন্যের থেকে ইলেকট্রন যে ছিনিয়ে নেয় সে হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, বোঝা গেছে? তার মানে বি অন্যের থেকে ইলেকট্রন নিয়ে বি এর মাথায় মাইনাস চার্জটা বাড়িয়ে দেবে, দিয়ে তারপরে এইচ প্লাস একটু স্যাটিসফাই করছে, বুঝতে পারছিস? তাহলে ওই জন্য আমি সেকেন্ড পয়েন্টটা লিখেছি বি কে আমার হতে হবে ইলেকট্রোনেগেটিভ। ক্লিয়ার, বোঝা গেছে? 3 নম্বর পয়েন্ট যেটা লিখেছি ভাই, বি এর আমার কি হতে হবে সাইজটা ছোট। সাইজ ছোট হলে চার্জ ডেন্সিটি বেশি। চার্জ ডেন্সিটি বেশি মানে কি? চার্জ ডেন্সিটি মানে হচ্ছে কম এরিয়াতে বেশি চার্জ রয়েছে, বুঝতেই পারছি, কম ভলিউমে বেশি চার্জ রয়েছে। যদি আমার বি এর সাইজ বড় হতো তাহলে একটা গন্ডগোল হতো। কীরকম গন্ডগোল? সাপোজ এখানে ক্লোরিন, ক্লোরিনের কথা যদি ভাবি ভাই, ক্লোরিন ভাই, ক্লোরিনও তো ইলেকট্রোনেগেটিভ, এফওএন এর পরেই সিএল আসছে। সিএল এর মাথাতে লোন পেয়ার থাকে, 3টে লোন পেয়ার থাকে হ্যালোজেন অ্যাটমে, আমি জানি ক্লোরিনের মাথায় 3খানা লোন পেয়ার আছে। তো ভাই ক্লোরিন কি ডোনেট করতে পারবে এরকম ইলেকট্রন? না, ক্লোরিন পারবে না। কেন? কারণ দেখ ক্লোরিনের মধ্যে কিন্তু ভ্যাকেন্ট 3D পড়ে আছে, ক্লোরিনের মধ্যে 3D ফাঁকা পড়ে আছে। আমি জানি ভাই ইলেকট্রনিক কনফিগারেশন পড়া আছে, ক্লোরিনের মধ্যে 3D ফাঁকা, ক্লোরিনের শেল 3খানা।